আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। তুই হে তো মে হুঁ। রাত নেমেছে, চারিদিকে নীরবতা আর স্নিগ্ধ অন্ধকারে ঢাকা পড়েছে পুরোপুরি চৌধুরী মহল। গার্ডেনের এক পাশে ফেরারি লাইটে ঝিলঝিল করে বসে আছে সায়ন। হাতে তার গিটার, চোখ বুজে সে গাইছে, যেন নিজের ভিতরে ডুবে গেছে। তুই হে তো মে হুঁ। তার গলায় কাপা কাপা আবেগ, শূন্যতা, অভিমান আর জীবনে পাওয়া না পাওয়া সব হিসাব চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। সেই সময় বাড়ির ভিতরে ঢুকলো তুরাগের গাড়ি। তুরাগ একে একে সবাইকে নামিয়ে নিজের বাড়ির ভেতরে ঢুকলো, কিন্তু আয়রা সবার পিছনে নেমে দরজার দিকে এগোতেই গিয়ে থমকে গেল। তার চোখ আটকে গেল সেই সুরের উৎসে, গার্ডেনের কোনায় বসা থাকা সায়নের দিকে। সে সেখানে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু নিলয় জুভান সামনে এসে দাঁড়িয়ে বলল, এখন স্যারের কাছে যাবেন না ম্যাডাম, দয়া করে বাড়ির ভেতর চলুন। আয়রা শুনল না যে তার পা নিজের ইচ্ছায় সায়নের দিকে চলেছে। সে সোজা গিয়ে দাঁড়ালো সায়নের সামনে। সায়ন চোখ খুলে তাকালো, এক ঝলক চাউনি বুঝে নিল সে এসেছে। সায়ন সব ধীরে ধীরে বলে উঠল, নিলয়, জুভান, ওকে চলে যেতে বল, এখন আমি কাউকে দেখতে চাই না, না কারোর সাথে কথা বলার মুডে আছি। আয়রা এখন ঠান্ডা গলায় বলল, কিন্তু আমাকে যে কথা বলতেই হবে। আপনার যে কত বড় ক্ষমতা হয়ে গেছে তা আজ আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। কিন্তু ভাইয়া, ক্ষমতা থাকলে সব কিছু করা যায় না। আপনি কি ভেবেছেন সব মার্কেট বন্ধ করে দিয়ে আমার শপিং বন্ধ করে দেবেন? আর হ্যাঁ, আমি কাঁদতে কাঁদতে এসে বলবো, ভাইয়া প্লিজ প্লিজ, ভুলে গেছে সব দোকানপাট খুলে দিতে বলুন? মোটেও না, আমি আয়রা সেটা কখনোই বলবো না। আপনি কোনোভাবে আপনার মন মতো আমার জীবন নিয়ন্ত্রণ করতে পারবেন না। সায়নের গলায় একটুও ঝড় নেই, চোখে কালো আগুন নেই, কেবল ক্লান্ত আর গম্ভীর। সে চোখ নামিয়ে শান্ত গলায় বলল, আয়রা, এই মুহূর্তে আমার, প্লিজ চিৎকার করে এত সুন্দর মুহূর্তটা নষ্ট করিস না, একা থাকতে দে আমায়। বাড়ির ভিতরে যা এখন, তোর যা বলার আছে পরে বলিস আমাকে। আয়রা ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কণ্ঠটা একটু কাঁপলো না। তার ভিতরে যেন রাগে দুঃখে সবকিছু পুড়ে গেল। না, আমি যাব না, আমাকে বলতে দিন। আমার সাথে আপনার কিসের এত রাগ? কেন আপনি আমার সাথে এমন করেন সব সময়? কি করেছি আমি? সায়ন কোনো উত্তর দেয় না। আয়রা তখন গভীর কণ্ঠে বলে, আর মাত্র 2 দিন, তারপর তো আমার জীবন থেকে আপনি নাক গলাতে পারবেন না। আমি তো অন্যর ঘরে চলে যাব। ভুল করে আর কখনো আপনার এই বাড়িতে আসবো না, না আপনার মুখ দেখবো কখনো। লাগবে না আমার কোনো শপিং, আগের কোনো শাড়ি পরেই আমি বিয়ের কাজে চালিয়ে নেব। আয়রা প্লিজ চুপ থাক, চলে যা আমার সামনে থেকে। সায়নের কণ্ঠ তখন কাপা গর্জন, ভেতরের দহন যেন কণ্ঠ ভেদ করে বেরিয়ে এলো। না, আমি যাব না। না গেলে কি করবেন আপনি? আয়রার এমন একগুড়ে আচরণে সায়নের ভেতরের দানবটা যেন জেগে উঠল। তার নিঃশ্বাস গরম হয়ে উঠেছে, কণ্ঠ রোদ, গলা শুকিয়ে আসছে রাগে। তারপর ধীরে ধীরে সায়নের মুঠি শক্ত হয়ে উঠল, চোয়ালের কাছে রাগের বিশিগুলো ফুলে উঠল। চোখে কেমন এক ভয়ঙ্কর আগুন, যেন এখনই সবকিছু ভস্ম করে ফেলবে। নিলয় আর জুবান সায়নের এমন ভয়ঙ্কর লোক দেখে ভয় পেয়ে যায়, তবু তার সাহস করে এগিয়ে আসে সামনে। একদিকে পরিস্থিতি সামলানোর চেষ্টা, অন্যদিকে আয়রার অবাধ্য পরিস্থিতি। তার হঠাৎ না বুঝে দুইজনে মিলে আয়রাকে টেনে নিয়ে যেতে চায় বাড়ির ভিতরে, কিন্তু তখনই সায়ন বলে আরো বেশি আগুন জ্বলে উঠল, চোখে আগুন, মুখে বজ্র। সে চিৎকার করে উঠল, ছেড়ে দাও ওকে, তোমার কোনো সাহসে ওকে ধরেছ? ওকে স্পর্শ করার সাহস তোমরা কই পেলে? এই বলে সায়ন এক ঝটকায় ওদের হাত ছেড়ে ফেলে দেয় আয়রার শরীর থেকে। তারপর ক্ষিপ্ত ভঙ্গিতে এলো পাথারি চর মারতে থাকে নিলয় আর জুভানকে। বাতাস থমকে যায় মুহূর্ত, গিটার আর গানের সুর হারিয়ে যায় এক ভয়াবহ নীরবতায়। আজ নিলয় আর জুভানের হতবিম্বত মুখে কেবল বিস্ময়ের ছায়া। যে সায়নের চোখ সব সময় দ্বারা শ্রদ্ধা আর ভালোবাসা দেখে এসেছে, সেই সেরা আজ তাদের নিজে হাতে চর মারল, এটা তারা কখনো কল্পনা করেনি। আয়রা যেন নিজের এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। সায়নের চোখে আগুন, কণ্ঠে গর্জন, সবকিছু মিলিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে। চোখ দুটি বিস্ময়ের স্থির, ঠোঁট কাঁপছে অজানা ভয় আর অপমানে। মনে হচ্ছিল চোরগুলো তার গালে এসে পড়েছে। হঠাৎ করে আয়রার পা দুটো কাঁপতে শুরু করলো, দেহটা যেন ভারী হয়ে এলো। কোনো কিছু না বলে একটু থামলো না কেঁদে। সে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়লো বোবাদের মতো। সায়নের চোখ রাগে লাল হয়ে উঠেছে। সে ধীর পায়ে এগিয়ে এসে আয়রার পাশে বসে পড়ল। তার নিঃশ্বাস ভারী, গলার রুক্ষ, তবু ভয়ানক শান্ত। কি বলবি বল, এখন বল। তার কণ্ঠে ছিল এক হুকুমের গর্জন, যেন কথায় ওজনের দেওয়াল কেঁপে উঠল। আয়রা ভয়ে কুঁকড়ে গেল, তার মুখ শুকিয়ে এসেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ নেই। সে জানে সায়নকে সে চিনে না, এই যে ভিন্ন এক মানুষ। হঠাৎ সায়ন মাটিতে নিজের হাতটা অঝরে আশ্রয় দিল, এক চর। আওয়াজটা ঘরে নিস্তব্ধতা ভেঙে ফেলল। সায়নের চোখ যেন আগুন জ্বলছে। সে আয়রার মুখের উপর কাছাকাছি এসে গর্জে উঠল, আর যদি কোনোদিন কোনোভাবে আমার কাছে ব্যাঘাত ঘটাস, তাহলে আমি তোকে এমন জায়গায় ছুঁড়ে ফেলবো যেখান তোকে খুঁজে পাবে না এই দুনিয়ার কেউ। তার চোখের রাগ যেন অগ্নিগিরির লাভার মতো ফুটেছে, আর ঠোঁটের কোণায় ঝলছে তীব্র এক হুমকি, মাইন্ডেড। সায়নের চোখ যেন শূন্য, স্থির, কোনো আবেগ নেই। আর এক পলকও ফিরে তাকালো না সে আয়রার দিকে।
আয়রাকে রেখে ধীর পায়ে ভেতরে চলে গেল সে। নিলয় আর জুভান কিছু না বলে মাথা নিচু করে ঘরে ঢুকে গেল সায়নের সাথে। আয়রা তখনও নিঃশ্বাস পড়ে আছে মাটিতে। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। শুধু পাতা কাঁপছে, হাওয়া আর মাটিতে পড়ে থাকা আয়রার বুকের ভেতর অজানা ঝড় বয়ে যাচ্ছে সায়নের এমন গর্জে ওঠা চেহারা দেখে। এদিকে তুরাক বাড়ির ভেতরে ঢুকে আয়রাকে না দেখতে পেয়ে বেকুল হয়ে খুঁজতে শুরু করলো। ড্রয়িং রুম, বারান্দা, কিচেন, কোথাও তার ছায়াচকু নেই। হঠাৎ তার চোখে পড়লো বাগানের দিকে। মৃদু আলোয় দেখতে পেল মাটিতে কারো ছায়া বসে আছে, নিস্তব্ধ, নিস্পন্দন। তুরাক ছুটে গেল সেখানে আর গিয়ে দেখে আয়রা, সে যেন নিস্তেজ হয়ে মাটিতে বসে আছে। তুরাক আর দেরি না করে তাকে উঠাতে গেলেই আয়রা আচমকা চমকে উঠল, যেন ভূত দেখেছে। তার চোখে ভীতি, মুখে অসহায়তা। না না না, প্লিজ ধরো না আমাকে, প্লিজ আমার কাছে থেকে সরে যাও। তুরাক হতবাক হয়ে বলল, আয়রা, আমি তুরাক, চিনতে পারছো না? কিন্তু আয়রার চোখে যেন এক অন্য বাস্তবতা আটকে আছে। ডোন্ট টাচ মি, না হলে তোমাকে থাপ্পড় মারবো, না হলে একেবারে মেরে ফেলবো। প্লিজ কাছে এসো না, আমার কাছে এসো না। তার কণ্ঠে কাঁপুনি, চোখে ভয়। তুরাক এক পা এগোয়ে আয়রার পিছন ফিরে গেল আর এক পা দৌড়ে ভেতরে ঢুকে গেল। তুরাক কিছু বুঝতে উঠতে পারছে না, হঠাৎ আয়রা এমন করলো কেন। উদ্বিগ্ন তুরাক যখন আয়রার পিছে পিছে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিল, ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সায়ন। তুরাক থেমে গেল। সায়নের চোখ যেন আগুনের ফুলকি, চেহারায় ধুমায়িত এক রাগ যা কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। কিন্তু আশ্চর্যজনক ভাবে তার কণ্ঠ ছিল নরম, শান্ত। অনেক রাত হয়েছে তুরাক, এখন বাড়ি যাওয়া উচিত। তুরাক একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু আয়রার সাথে আমি শুধু জানতে চাই। সায়ন তৎক্ষণাৎ কথা কেটে দিয়ে বলল, বাকি কথা দিন বেলা বলিও। তাছাড়া বিয়ের আগে হবু বউয়ের সাথে এত মেলামেশা ভালো না, ভীষণ বাজে দেখায় এটা। লোকজন নানা রকম কথা বলে, আমার বাড়িতে আমি এইসব সমালোচনা সহ্য করব না কিছুতেই। তুরাক আর কিছু বলল না, চুপচাপ পিছন ঘরে নিজের গাড়িতে গিয়ে উঠল। গাড়ি চালাতে চালাতে তার মাথা থেকে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, আয়রা আজ এরকম আচরণ করলো কেন? মা, নেহা আগামীকাল তোকে দেখতে আসছে একটা পরিবার। এবার আর না করিস না, ছেলে নিজেও একজন ডাক্তার, তোর সঙ্গে খুব ভালো ম্যাচ হবে। নেহা চুপ করে রইল, কোনো উত্তর দিল না সে। কামাল রহমান এবার মেয়ের কাছে এসে বসে তার মুখটা উপরে তুলে বলল, তোকে কি কাউকে পছন্দ মা? কোনো সংকোচ ছাড়াই বলতে পারছ আমাদের, আমার তো বাবা মা, তোর মনের কথা জানাটা সবচেয়ে জরুরি। নেহা বাবার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা আব্বু, সায়নের তো গার্ডিয়ান এখন আপনারাই, তাহলে ওর বিয়ের কথা কেন ভাবছেন না? ও তো আমার 1 বছরের বড়, দেখতে গেলে ওই আগের যে বিয়ে করা উচিত। কামাল রহমান খানিকটা চমকে উঠে বললেন, হঠাৎ সায়নের বিয়ের কথা কেন? তাছাড়া সায়ন ছেলে মানুষ, ও আরো 5 বছর পর বিয়ে করলেও সমস্যা নেই। কিন্তু তোর বয়স হয়ে গেছে মা, সময় চলে গেলেও আর কোনোদিন ভালো ছেলে পাওয়া যাবে না। এইবার নুরুন্নাহার বেগম মেয়ের পাশে বসে নরম গলায় বললেন, তুই কি সায়নকে পছন্দ করিস মা? এক কথায় নেহার যেন চমকে উঠলো, তার মা বুঝলো কি করে? কামাল রহমান কড়াভাবে নুরুন্নাহার বেগমকে বললেন, কি বলছো তুমি? সায়ন আর ভাই হয়, সায়নকে কেন পছন্দ করবে সে? তারা তো ভাই বোনের মতো একসাথে বড় হয়েছে। আর সায়ন কখনো নেহার বোন ছাড়া অন্য চোখে দেখেনি। নেহা আবার চুপ করে নিজেকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানো বাবা? সায়ন কখনো আমাকে অন্য চোখে দেখেনি। সায়ন তোমাকে বলেছে কিছু? এই প্রশ্নে আটকে উঠলো কামাল রহমান। তাহলে কি সত্যি তার মেয়ে মানে সায়নকে কিছু চলেছে? তাহলে কি তোমার মায়ের ধারণাটাই ঠিক? নেহা কোনো উত্তর দিল না। তখনই হঠাৎ রুমে প্রবেশ করলো সায়ন। নেহা কই তুই? হঠাৎ কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি, একটু ব্যান্ডেজ করে দে না প্লিজ। নেহা ধরফর করে উঠে ফার্স্ট এইড বক্স বের করতে করতে বলল, তুমি এত অন্যমনস্ক থাকো কেন? কিভাবে কেটে যায় সেটাও টের পাও না? আরে বলিস না, বলতে গিয়ে থেমে গেল সে। রুম থেকে মামা মামিও যে আছে খেয়াল করিনি সায়ন। মামা মামি আসসালামু আলাইকুম, কখন আসলেন আপনারা? এই নেহা একবারও বললি না কেন ওনারা এসেছে? কামাল রহমান এগিয়ে এসে বললেন, এই তো কিছুক্ষণ হলো এসেছি। আসলে কাল নেহাকে দেখতে আসবে পাত্রপক্ষ, ভাবছিলাম আজকে রাতে আমাদের বাড়িতে নিয়ে যায়। সায়ন রেগে গিয়ে বলল, মামা পাগল হয়েছে নাকি? না বুঝে কার হাতে তুলে দিচ্ছ নাকে? আমি থাকতে আপনাদের দেখতে হবে কেন পাত্র? সারা দেশে বিজ্ঞাপন দিয়ে ওর জন্য পারফেক্ট বর খুঁজে আনবো আমি। নুরুন্নাহার বেগম তখন এগিয়ে বললেন, আর তোমার জন্য কখন দেখবো বাবা? বয়স তো কম নেই, থেমে নেই, বিয়ে তো করতে হবে তাই না? সায়ন তখন চুপ করে থাকে। কামাল রহমান তখন এগিয়ে এসে বললেন, কি হলো, চুপ করে গেলে কেন বাবা? তোমার এখন তো সবকিছু আছে, এখন তো বিয়ে করা উচিত তোমার, কি জন্য এত লেট করতেছ? সায়ন তখন হঠাৎ করে বলে উঠলো, আমি বিয়ে আগ্রহী না, বিয়ে মানে বাধা নিয়ম, আর আমি কোনো নিয়মে বন্দী হতে চাই না। আমি স্বাধীনতা পছন্দ করি, নিজের মতো করে বাঁচতে চাই আজীবন। নেহা হঠাৎ সামনে এসে দাঁড়ালো, কণ্ঠে থরথরে এক প্রশ্ন, তাহলে তুমি বিয়ে করবে না? বিয়ে না করে একা একা পুরোটা জীবন কাটিয়ে দিতে চাও? সায়নের কণ্ঠে ছিল স্থির, লিপিবদ্ধ, হ্যাঁ, করবো না বিয়ে, আমি একা থাকতে চাই সব সময়, সারা জীবন। সায়নের মুখে এমন জুজাস্ট উত্তর শুনে নেহার চোখ অজান্তে পানি জমে উঠল। তাকে যে কিছুক্ষণ বোবা করে দিল এই কথাটার বাক্য। তার ঠোঁটে কাঁপতে লাগলো, আর ওই স্পষ্ট কণ্ঠে শুধু এটুকু বলতে পারলো, কিন্তু আমি তো ভেবেছিলাম। বাকিটুকু মুখে আনতে পারলো না সে।
চোখের কোণে গোপনে রাখা সমস্ত আবেগ একসাথে বেরিয়ে এলো। নেহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, কান্না আর লুকোচ্ছে না। সায়ন নেহার এই অবস্থা দেখে একটু ঘাবড়ে গেল। এই তুই কাঁদছিস কেন এভাবে, কি হয়েছে তোর? নেহা মুখ সরিয়ে বলল, না মানে কিছু না। না না না, কিছু তো অবশ্যই হয়েছে। মামা কাঁদছে কেন? মামি ওর কি হয়েছে? পাশে দাঁড়িয়ে থাকা সায়ন কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো। তখনই নুরুন নাহানা বেগম এগিয়ে এসে সায়নের কাঁধে হাত থেকে বললেন, তোমার মামা ও বিয়ের জন্য কারোর সাথে বিয়ে ঠিক করেছে, তাই কাঁদছে বেচারি। সায়ন অবাক হয়ে তাকালো, এক মুহূর্তে চুপ করে নরম গলায় বলল, আরে পাগলি, বললেই কি বিয়ে হয়ে যায়? তোর মন যদি রাজি না হয় তাহলে কিছুতেই বিয়ে করবি না। মনে ইচ্ছা বিরুদ্ধে কোনো সম্পর্ক তৈরি করা ঠিক না। হঠাৎ দরজাতে দাঁড়িয়ে জুভান ধীরে কণ্ঠে বলল, স্যার আপনার সাথে কে একজন দেখা করতে এসেছে। সায়ন তখনও নেহার চোখের জল দেখে স্তব্ধ, কিন্তু স্বরটা কঠিন রাখলো, গেস্ট রুমে আসতে বলো, আমি একটু পরে আসছি। জুভান তখন একটু অস্থির হয়ে বলল, কিন্তু স্যার এটা একটু ইমার্জেন্সি। ইমার্জেন্সি, এই একটি শব্দের সায়নের মুখে অভিব্যক্তি এক লম্বা হাই পাল্টে গেল। আর এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত উঠে দাঁড়ালো। চোখে মুখে এক অদ্ভুত তাড়াহুড়া নিয়ে সায়ন রুম থেকে বেরিয়ে গেল। সায়নের আর ধরে রাখতে পারল না নিজেকে, ঘরে গেল আর চলে যাওয়া দেখে নেহার বুকের ভেতর জমে থাকা কান্না যেন আচমকা জ্বালানির মতো হয়ে উঠল। ধীরে এসে নেহার পাশে বসলো, মেয়ের মাথায় স্নেহ ভরা হাত রাখলেন। তার কণ্ঠটা ভারী কিন্তু মমতায় মোড়ানো। সব বুঝতে পারছি মা, তোকে কিছু বলতে হবে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি আবার বললেন, কিন্তু নেহা, দুনিয়ায় এত ছেলে থাকতে তুই সায়নকে কেন ভালোবেসেছিলি? এটা আমার মাথায় ঢুকছে না রে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।